একটা আইন যেটা নিয়ে কয়েক দশক ধরে চলছে বিতর্ক। কেউ বলছেন এটাই সমতার পথ, আবার কেউ বলছেন এটা দেশের বৈচিত্র্যের উপর আঘাত। কিন্তু প্রশ্নটা হলো, এক দেশে একটাই দেওয়ানি আইন থাকা উচিত, নাকি প্রত্যেক ধর্মের নিজস্ব পারিবারিক আইন বজায় থাকাই গণতন্ত্রের সৌন্দর্য? আজ আবার সেই প্রশ্নটাই নতুন করে উঠে এসেছে পশ্চিমবঙ্গে। কারণ রাজ্য সরকার জানিয়েছে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে এগোচ্ছে। খসড়া বিল ক্যাবিনেটে তোলার প্রস্তুতি, একটা উচ্চ পর্যায়ের কমিটির গঠন এবং আগামী অধিবেশনে বিল আনার সম্ভাবনা, সব মিলিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। কিন্তু ইউসিসি আসলে কি? কেন এই আইনকে অনেকে দেশের ভবিষ্যৎ বলে মনে করেন? আবার কেন বহু মানুষ এটাকে ধর্মীয় স্বাধীনতার জন্য উদ্বেগের কারণ বলে মনে করেন? যদি এই আইন কার্যকর হয়, তাহলে কি বদলে যাবে বিয়ের নিয়ম, ডিভোর্স, ইনহেরিটেন্স, অ্যাডপশন? দেখি বিষয়টা শুধুই রাজনৈতিক। আজকের এই ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক পক্ষ নেব না, কোনো স্লোগান নয়, কোনো প্রচার নয়, শুধু তথ্য, ইনফরমেশন, ইতিহাস, সংবিধান আর ফ্যাক্টস আর রিয়েলিটির আলোকে বোঝার চেষ্টা করব ইউনিফর্ম সিভিল কোড আসলে কি এবং পশ্চিমবঙ্গে এটি নিয়ে এত আলোচনা কেন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু উইংস অফ স্টোরিজ। আমি প্রীতম আর তোমরা দেখছো শ্যারোজান সিক্রেটস, ইটস র, রিয়েল অ্যান্ড রিলেটেবল। কোনো আইনকে বোঝার আগে তার ইতিহাস জানা জরুরি। আর সেই ইতিহাস শুরু হয় আজ থেকে নয়, প্রায় 200 বছর আগে। চলো ফিরে যাই আমরা সেই সময়। এই বিতর্ক আজকের নয়, গত 5 বছর, 10 বছর কিংবা স্বাধীনতার পর থেকেও নয়। এর শিকড় লুকিয়ে আছে প্রায় 200 বছরেরও বেশি পুরনো ইতিহাসে। সালটা 1772। ভারতের বড় একটা অংশ তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে। কোম্পানির প্রধান লক্ষ্য ছিল ব্যবসা, কিন্তু ধীরে ধীরে তাদের হাতে চলে আসে প্রশাসনের দায়িত্ব। প্রশ্ন উঠল, এত বড় দেশ, এত মানুষ, এত ধর্ম, তাহলে বিচার হবে কিভাবে? যদি একজন হিন্দুর পারিবারিক বিরোধ হয়, তাহলে কোন আইনে প্রযোজ্য হবে সেটা? যদি একজন মুসলিমের সম্পত্তি নিয়ে বিরোধ হয়, তাহলে বিচারক কোন নিয়ম অনুসরণ করবে? এই সমস্যার সমাধান করতে গিয়েই ব্রিটিশরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা বলে অপরাধের আইন সরকার ঠিক করবে, কিন্তু বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকার, দত্তগ্রহণ এবং পারিবারিক বিষয়গুলো প্রত্যেক ধর্ম তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী পরিচালনা করবে। সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হয় পার্সোনাল ল বা ব্যক্তিগত দেওয়ানি আইনের ধারণা। অর্থাৎ একই দেশের নাগরিক হলেও কোন ধর্মের মানুষ, তার উপর নির্ভর করবে পারিবারিক আইন। হিন্দুদের জন্য একরকম আইন, মুসলিমদের জন্য আরেক রকম, খ্রিস্টানদের জন্য আলাদা আইন, পার্সিদের জন্য আলাদা আইন। ব্রিটিশদের কাছে এটা ছিল প্রশাসনিকভাবে সহজ একটা সমাধান, কারণ তারা জানতো ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ করলে বিদ্রোহের সম্ভাবনা বেড়ে যাবে। তাই তারা অপরাধ সংক্রান্ত আইনকে এক করলেও পারিবারিক আইনকে ইচ্ছাকৃতভাবেই আলাদা রেখেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থার একটা বড় সমস্যা সামনে আসতে শুরু করলো। একই দেশের দুই নাগরিক একই ধরনের পারিবারিক সমস্যার মুখোমুখি হয়েও শুধু ধর্ম আলাদা হওয়ার কারণে ভিন্ন ভিন্ন আইনের মুখোমুখি হচ্ছেন। কোথাও উত্তরাধিকারের নিয়ম আলাদা, কোথাও বিবাহ বিচ্ছেদের নিয়ম আলাদা, কোথাও একাধিক বিয়ে বৈধ, আবার কোথাও সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে প্রশ্ন উঠতে শুরু করলো, আইনের চোখে সবাই যদি সমান হয়, তাহলে পারিবারিক আইনের ক্ষেত্রে এই পার্থক্য কেন থাকবে? এই প্রশ্নই ধীরে ধীরে ভারতীয় সমাজে এক বিতর্কের জন্ম দিল। তবে তখনও ভারত স্বাধীন হয়নি, তাই এই বিতর্কের চূড়ান্ত উত্তর দেওয়ার সুযোগও আসেনি। কিন্তু 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর নতুন সংবিধান তৈরি হলো। নতুন সংবিধান তৈরির সময় এই প্রশ্ন আবারও ফিরে এলো আরও বড় আকারে। ভারতের সংবিধান কি সবার জন্য একটাই দেওয়ানি আইনের কথা বলেছিল, নাকি সংবিধানই ধর্মভিত্তিক আলাদা আইনকে স্বীকৃতি দিয়েছিল? সেই উত্তর লুকিয়ে আছে সংবিধানের একটা বিশেষ অনুচ্ছেদে, আর্টিকেল 44। আর্টিকেল 44-এ বলা হয়েছে, রাষ্ট্র সমগ্র ভারতের নাগরিকদের জন্য একটা অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করার চেষ্টা করবে। এই একটি বাক্য আজও ভারতের অন্যতম বিতর্কিত সাংবিধানিক বিষয়। তবে এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার। আর্টিকেল 44 কোনো ফান্ডামেন্টাল রাইট নয়, এটি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির অন্তর্ভুক্ত। অর্থাৎ এটি সরকারের জন্য একটা নীতিগত নির্দেশনা। সরকার চাইলে ভবিষ্যতে এই লক্ষ্য পূরণের চেষ্টা করতে পারে,
কিন্তু সংবিধান সরকারকে বাধ্য করেনি যে অবিলম্বে ইউসিসি চালু করতেই হবে আর কি। এবার প্রশ্ন আসে, সংবিধান প্রণেতারা যদি ইউসিসির কথা ভেবেই থাকেন, তাহলে তখনই কেন আইনটি চালু করা হলো না? এর উত্তর লুকিয়ে আছে সেই সময়কার ভারতের বাস্তবতায়। দেশ তখন সদ্য স্বাধীন, দেশভাগের ক্ষত তখনও তরতাজা, ধর্মীয় দাঙ্গা, উদ্বাস্তু সমস্যা, সামাজিক অস্থিরতা সব মিলিয়ে পরিস্থিতি ছিল অত্যন্ত সংবেদনশীল। সেই সময় অনেক সদস্যের মত ছিল এমন একটি বড় সামাজিক পরিবর্তন যদি হঠাৎ চাপিয়ে দেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। অন্যদিকে অনেক সদস্য যুক্তি দিয়েছিলেন যে একদিন না একদিন ভারতকে অবশ্যই সমতার পথে এগোতে হবে, কারণ আইনের চোখে যদি সবাই সমান হয় তাহলে পারিবারিক আইনের ক্ষেত্রেও সেই সমতা থাকা উচিত। এই দুই মতের মধ্যেই তৈরি হয়েছিল ভারসাম্য। সংবিধান ইউসিসিকে ভবিষ্যতের লক্ষ্য হিসেবে রাখল, কিন্তু সঙ্গে সঙ্গে কার্যকর করল না। একদল মনে করেন যে আর্টিকেল 44 বাস্তবায়ন করা সংবিধানের প্রতি দায়বদ্ধতা। আবার অন্য দিকে আরেক দল বলেন যে সংবিধান যেমন আর্টিকেল 44 কথা বলেছে, ঠিক তেমনই ধর্মীয় স্বাধীনতার কথাও বলেছে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, সমতা আর ধর্মীয় স্বাধীনতা দুটির মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করা সম্ভব? সত্যিই কি ইউসিসি সকলের জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করবে, নাকি এতে দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক যে বৈচিত্র্য সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে? কারণ ইউসিসি শুধুমাত্র একটা আইন নয়, এটি এমন একটি বিষয় যেখানে আইন, ধর্ম, তারপর সংস্কৃতি, রাজনীতি এবং ব্যক্তিগত বিশ্বাস সব কিছু একসঙ্গে জড়িয়ে আছে। চলো এবার দুই পক্ষের যুক্তিগুলো বোঝার চেষ্টা করি। প্রথমে দেখা যাক যারা ইউসিসিকে সমর্থন করেন তারা কি বলছেন। তাদের প্রথম এবং সবচেয়ে বড় যুক্তি হলো আইনের চোখে সবাই সমান। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকারের কথা বলে। তাহলে একই দেশের দুই নাগরিক একই ধরনের পারিবারিক সমস্যার মুখোমুখি হয়েও শুধু ধর্ম আলাদা হওয়ার কারণে কেন আলাদা আইনের অধীন হবেন? সমর্থকদের মতে এটা সমতার নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। দ্বিতীয় যুক্তি হচ্ছে নারীর অধিকার। বহু বছর ধরেই বিভিন্ন মহলে দাবি উঠেছে যে কিছু ব্যক্তিগত আইনে নারীরা এখনও সমান অধিকার পান না। কোথাও উত্তরাধিকারের প্রশ্নে বৈষম্যের অভিযোগ, কোথাও বিবাহ বা বিচ্ছেদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিতর্ক। সমর্থকদের মতে একটি অভিন্ন আইন থাকলে নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান আইনি সুরক্ষা পাবেন। তৃতীয় যুক্তি হচ্ছে আইনের জটিলতা কমবে। বর্তমানে বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন আইন থাকায় একই ধরনের মামলায় ভিন্ন ভিন্ন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। একটা অভিন্ন আইন থাকলে বিচার ব্যবস্থা আরও সহজ এবং স্বচ্ছ হতে পারে বলেই মনে করেন অনেকে। কিন্তু এবার আসা যাক অন্য দিকটাতে, মানে যারা ইউসিসির বিরোধিতা করছেন আর কি, তাদের বক্তব্য কী? তাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারত কি শুধুই একটা দেশ, নাকি একটা বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতির এক অসাধারণ মিলনস্থল? তাদের মতে এই বৈচিত্র্যই ভারতের সবচেয়ে বড় শক্তি। আর সেই বৈচিত্র্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব পারিবারিক রীতি এবং আইন। দ্বিতীয় যুক্তি হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালন করার অধিকার দিয়েছে। অনেকের মতে যদি ব্যক্তিগত আইন সম্পূর্ণ বদলে দেওয়া হয় তাহলে সেটা ধর্মীয় স্বাধীনতার প্রশ্নও তুলতে পারে। তৃতীয় যুক্তি হচ্ছে তাদের, একটা অভিন্ন আইন তৈরি করা কি আদৌ সম্ভব? ভারতে শুধু হিন্দু বা মুসলিম নয়, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি এছাড়াও অসংখ্য আদিবাসী সম্প্রদায় রয়েছে। প্রত্যেকের নিজস্ব সামাজিক প্রথা, নিজস্ব পারিবারিক নিয়ম, নিজস্ব ঐতিহ্য রয়েছে। তাহলে একটিমাত্র আইন কি সত্যিই সবার বাস্তবতাকে সমানভাবে ধারণ করতে পারবে? আর এখানেই শুরু হয় আরেকটি বিতর্ক। কারণ যদি একটি অভিন্ন আইন তৈরি হয় তাহলে সেটি কি সত্যিই সব সম্প্রদায়ের মতামত নিয়ে তৈরি হবে, নাকি কোনো একটি আইনি কাঠামোকেই সবার ওপর প্রয়োগ করা হবে? এই প্রশ্নের উত্তরই আজও স্পষ্ট নয়। এরপর আসে রাজনীতি। প্রায় প্রতিটি নির্বাচনের সময় ইউসিসি আবার আলোচনার কেন্দ্রে উঠে আসে।
কেউ এটিকে সংবিধানের অসম্পূর্ণ প্রতিশ্রুতি পূরণের উদ্যোগ বলেন, আবার কেউ মনে করেন যে এটি একটি বড় রাজনৈতিক ইস্যু। তাই ইউসিসি নিয়ে আলোচনা যতটা আইনের, তার চেয়েও বেশি সমাজ, রাজনীতি এবং মানুষের বিশ্বাসের। কিন্তু এই বিতর্কের মধ্যেই ভারতের কয়েকটি রাজ্য ইতিমধ্যেই নিজেদের উদ্যোগে ইউসিসি বা তার অনুরূপ আইন কার্যকর করার পথে হাঁটতে শুরু করেছে। সেখানে কি হয়েছে? মানুষের জীবনে সত্যিই কি কোনো পরিবর্তন এসেছে? আর সেই অভিজ্ঞতা থেকেই কি এবার পশ্চিমবঙ্গ নতুন কোনো সিদ্ধান্তের দিকে এগোচ্ছে? চলো এবার দেখে নেওয়া যাক ভারতের বিভিন্ন রাজ্যে ইউসিসি নিয়ে ঠিক কী কী ঘটেছে। 2024 সালে উত্তরাখণ্ড সরকার একটা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করে। সরকারের দাবি ছিল এই আইন ধর্মের ভিত্তিতে নয়, নাগরিকের ভিত্তিতে সমতা নিশ্চিত করবে। আইনের কিছু গুরুত্বপূর্ণ দিক ছিল একাধিক বিয়ের ওপর কড়া নিয়ন্ত্রণ, তারপর বিয়ে এবং ডিভোর্সের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, উত্তরাধিকারের ক্ষেত্রে সমতার নীতি এবং লিভ ইন সম্পর্কের নথিভুক্তিকরণ নিয়ে বিশেষ বিধান। সমর্থকরা বললেন যে এটি আধুনিক ভারতের দিকে বড় পদক্ষেপ। বিরোধীরা বললেন এতে ব্যক্তিগত স্বাধীনতা এবং গোপনীয়তার প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ আইন কার্যকর হওয়ার পরও বিতর্ক থামেনি। অন্যদিকে আসাম পুরোপুরি ইউসিসি কার্যকর না করলেও সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যা এই বিতর্ককে আরও তীব্র করেছে। বিশেষ করে বহুবিবাহ নিয়ে কঠোর অবস্থান এবং বিবাহ সংক্রান্ত কিছু নিয়ম পরিবর্তনের উদ্যোগ রাজনৈতিক আলোচনায় বড় জায়গা পায়। সরকার বলেছে যে আইনের লক্ষ্য সামাজিক সংস্কার। সমালোচকরা বলেছেন যে এটি নির্বাচনী রাজনীতির অংশ। গুজরাটেও ইউসিসি নিয়ে আলোচনায় এগিয়েছে এবং একটি কমিটি গঠনের কথা সামনে এসেছে। সেখানে মূল লক্ষ্য ছিল বিভিন্ন সম্প্রদায়ের মতামত নিয়ে একটা সম্ভাব্য খসড়া তৈরি করা। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো রাজ্যই কিন্তু হুবহু একই পথে হাঁটছে না। প্রত্যেক রাজ্য তাদের সামাজিক বাস্তবতা, চারিপাশ অনুযায়ী আলাদা মডেল ভাবছে। কিন্তু এই রাজ্যগুলোর অভিজ্ঞতা থেকে একটা বিষয় খুব স্পষ্ট, ইউসিসি নিয়ে বাস্তব আলোচনা শুরু হলেই মানুষের আগ্রহ হঠাৎ বেড়ে যায়। কারণ তখন বিষয়টা আর শুধুই রাজনৈতিক থাকে না, তখন প্রশ্নটা হয়ে যায় আমার পরিবারে এর প্রভাব কী হবে, আমার মেয়ের অধিকার কি বদলাবে, আমার ছেলের বিয়ের নিয়ম কি বদলাবে, আমার ধর্মীয় রীতিনীতি কি আগের মতো থাকবে। আর ঠিক এই কারণেই যখন পশ্চিমবঙ্গে ইউসিসি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল বেড়েছে। কারণ পশ্চিমবঙ্গ শুধু একটা রাজ্য নয়, এটি ভাষা, সংস্কৃতি, ধর্ম এবং সম্প্রদায়ের এক জটিল মেলবন্ধন। এখানে হিন্দু আছেন, মুসলিম আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, আদিবাসী সম্প্রদায় রয়েছে, নিজস্ব ঐতিহ্য, সামাজিক রীতিনীতি রয়েছে। ফলে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী 2026 সালের 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভায় ইউসিসি বিলের খসড়া নীতিগত অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাইয়ের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটিকে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন হলে আগামী অগাস্টে অনুষ্ঠিত যে বিধানসভা অধিবেশনে বিলটি পেশ এবং পাশ করানোর লক্ষ্য রাখা হয়েছে। এখন প্রশ্ন, যদি পশ্চিমবঙ্গে ইউসিসি নিয়ে এগোনো হয় তাহলে সেই পথটা কেমন হতে পারে? তাহলে একজন সাধারণ মানুষের জীবনে ঠিক কী বদলাবে? কারণ আইন শুধু সংসদে তৈরি হয় না, তার প্রভাব পড়ে একটা পরিবারের ওপর, একটা সম্পর্কের ওপর, একটা সন্তানের ভবিষ্যতের ওপর। চলুন একে একে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। এবার একটা ছোট গল্প ভাবুন আপনি। সেটা হচ্ছে একটা পরিবারের 2 সন্তান, একজন ছেলে, একজন মেয়ে। বাবা মারা যাওয়ার পরে শুরু হলো সম্পত্তি নিয়ে প্রশ্ন, কার কত অধিকার। বর্তমানে উত্তরাধিকারের নিয়ম ধর্মভেদে আলাদা হতে পারে, কিন্তু ইউসিসির পক্ষে যারা আছেন তাদের দাবি উত্তরাধিকারের ক্ষেত্রেও সকল নাগরিকের জন্য সমান আইনি নীতি থাকা উচিত। বিশেষ করে নারী পুরুষের সমান অধিকারের প্রশ্নটি এখানে বারবার সামনে আসে। তবে সমালোচকরা বলেন প্রত্যেক সম্প্রদায়ের উত্তরাধিকার ব্যবস্থা শতাব্দী প্রাচীন ঐতিহ্যের সঙ্গে যুক্ত, সেটি পরিবর্তন করা সহজ নয়। আরেকটা উদাহরণ ধরা যাক, একটা দম্পতি বহু বছর ধরে সন্তান চান, কিন্তু তাদের নিজেদের সন্তান নেই। তারা একটা শিশুকে দত্তক নিতে চান।
বর্তমানে দত্তক গ্রহণের ক্ষেত্রেও বিভিন্ন আইনি কাঠামো রয়েছে। ইউসিসি সমর্থকদের মতে একটি অভিন্ন ব্যবস্থা থাকলে দত্তক গ্রহণের প্রক্রিয়া আরও স্পষ্ট ও সমান হতে পারে। তবে এই ক্ষেত্রেও আইন আইন কি হবে তা নির্ভর করবে চূড়ান্ত খসড়ার ওপর। ইউসিসি নিয়ে যত আলোচনা হয় তার মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর একটি হলো পলিগ্যামি বা একাধিক বিয়ে। সমর্থকদের দাবি, এক দেশে একটাই নিয়ম থাকা উচিত। যদি একজন নাগরিকের জন্য একাধিক বিয়ে বৈধ না হয় তাহলে অন্য কারো ক্ষেত্রেও তা হওয়া উচিত নয়। অন্যদিকে সমালোচকরা বলেন, এমন পরিবর্তন আনতে গেলে ধর্মীয় স্বাধীনতার প্রশ্নও সামনে আসে। তাই বিষয়টি শুধু আইনি নয়, সামাজিক এবং সাংবিধানিকও। কিন্তু এত সব পরিবর্তনের পরেও একটি বড় ভুল ধারণা আজও মানুষের মধ্যে রয়েছে। অনেকেই মনে করেন ইউসিসির এলে দেশের প্রত্যেক নাগরিক একই আইনের আওতায় চলে আসবেন। কিন্তু বাস্তবটা কি সত্যি এতটা সহজ? আদিবাসী সম্প্রদায়, তপশিলি উপজাতি, তারপর বিশেষ সাংবিধানিক সুরক্ষাপ্রাপ্ত জনগোষ্ঠী, তাদের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য হবে, নাকি আইনের মধ্যেই রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম? প্রশ্নটা খুবই স্বাভাবিক, কিন্তু উত্তরটা না। অন্তত বিষয়টা এতটা সরল নয়। কারণ ভারতের সংবিধান শুধু সমতার কথাই বলে না, সেই সঙ্গে দেশের বৈচিত্র্যকেও সমান গুরুত্ব দেয়। এই বৈচিত্র্যের সবচেয়ে বড় উদাহরণ আদিবাসী সমাজ। ভারতের বিভিন্ন প্রান্তে এমন বহু আদিবাসী সম্প্রদায় রয়েছে যাদের নিজস্ব সামাজিক ব্যবস্থা, নিজস্ব বিবাহ প্রথা, নিজস্ব উত্তরাধিকার ব্যবস্থা এবং নিজস্ব সাংস্কৃতিক নিয়ম শত শত বছর ধরে চলে আসছে। অনেক ক্ষেত্রে এই প্রথাগুলো কেবল সামাজিক রীতি নয়, বরং তাদের পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই কারণেই ভারতের সংবিধান কিছু সম্প্রদায়কে বিশেষ সাংবিধানিক সুরক্ষা দিয়েছে। বিশেষ করে তপশিলি উপজাতিদের ক্ষেত্রে বহু আইন প্রণয়নের সময় আলাদা বিধান রাখা হয়। আর সেই কারণেই যখনই ইউসিসি নিয়ে আলোচনা হয়, একটা প্রশ্ন বারবার সামনে আসে, এই সম্প্রদায়গুলোর কি হবে? বিভিন্ন রাজ্যে যে ইউসিসি বা ইউসিসি সদৃশ আইন নিয়ে আলোচনা হয়েছে, সেখানে অনেক ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়কে বিশেষ ছাড় বা ব্যতিক্রম রাখার কথা বলা হয়েছে। এর পেছনে যুক্তি হলো তাদের সংস্কৃতির পরিচয় এবং ঐতিহ্য যেন অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ এক দেশ এক আইন, এই ধারণার মধ্যেও ভারতের সাংবিধানিক বাস্তবতা অনেক বেশি জটিল। কারণ ভারত শুধুমাত্র একটা রাজনৈতিক রাষ্ট্র নয়, এটি অসংখ্য সংস্কৃতি, ভাষা এবং সম্প্রদায়ের সমন্বয়ে গড়ে ওঠা একটা সভ্যতা। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে বহু আদিবাসী সম্প্রদায়ের বসবাস। সাঁওতাল, ওরাও, মুন্ডা, লোধা, ভূমিজ, কর্মী সম্প্রদায়ের সাংস্কৃতিক দাবিও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি ভবিষ্যতে পশ্চিমবঙ্গে ইউসিসি নিয়ে কোনো আইন আনা হয়, তাহলে কি এই সমস্ত সম্প্রদায় একই নিয়মের আওতায় আসবেন, নাকি তাদের জন্যেও থাকবে বিশেষ ব্যতিক্রম? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর নির্ভর করবে আইনের খসড়ায় ঠিক কী লেখা হচ্ছে, কী ধরনের ছাড় রাখা হচ্ছে এবং শেষ পর্যন্ত আইনসভার কী সিদ্ধান্ত নিচ্ছে তার উপর। অর্থাৎ আজকের দিনে নিশ্চিতভাবে শুধু একটি কথাই বলা যায়, ইউসিসি নিয়ে আলোচনা মানেই সবার জন্য হুবহু একই নিয়ম কোনো পরিবর্তন ছাড়াই কার্যকর হবে তা নয়। বাস্তবে যে কোনো আইনের খসড়ায় বিভিন্ন ব্যতিক্রম, বিশেষ বিধান এবং সাংবিধানিক সুরক্ষার বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই পুরো বিতর্কের মধ্যে আরেকটা প্রশ্ন সবচেয়ে বেশি উঠে আসে, ইউসিসি নিয়ে এত আলোচনা কি শুধুই সমাজ সংস্কারের জন্য, নাকি এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক সমীকরণও? কেন প্রায় প্রতিটি নির্বাচনের আগে এই বিষয়টি আবার আলোচনায় ফিরে আসে? কেন এক রাজনৈতিক দল এটিকে ঐতিহাসিক সংস্কার বলে, আর অন্য এক দল এটিকে সংবিধানের চেতনার বিরুদ্ধে বলে দাবি করে? কেউ এই আইনকে বলে সমতার পথে ঐতিহাসিক পদক্ষেপ, আবার কেউ বলেন এটি ভারতের বৈচিত্র্যকে এক ছাঁচে ফেলার চেষ্টা। তাহলে প্রশ্ন হলো, আসল সত্যিটা কোথায়? প্রায় প্রতিটি বড় নির্বাচনের সময় ইউসিসি আবার সংবাদ শিরোনামে উঠে আসে। কেউ বলেন এটি বহুদিনের সাংবিধানিক প্রতিশ্রুতি পূরণের উদ্যোগ, আবার কেউ বলেন এটি একটি রাজনৈতিক ইস্যু যা ভোটের রাজনীতিতেও প্রভাব ফেলে। বাস্তবে ভারতের মতো বৃহৎ গণতন্ত্রে যে কোনো বড় আইনই রাজনৈতিক আলোচনার অংশ হয়ে ওঠে। শিক্ষানীতি হোক, নাগরিকত্ব আইন হোক অথবা কৃষি আইন, প্রত্যেক ক্ষেত্রেই মতভেদ থাকে।
ইউসিসিও তার ব্যতিক্রম নয়। কারণ কোনো আইনকে বিচার করার আগে জানতে হয় এর বিধান কী, কার ওপর কীভাবে প্রযোজ্য হবে, কী ধরনের ব্যতিক্রম রাখা হয়েছে এবং বাস্তবে এর প্রভাব কী হতে পারে। গণতন্ত্রের মতভেদ থাকতেই পারে, কিন্তু তথ্যভিত্তিক আলোচনা সবসময় আবেগভিত্তিক বিতর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজও ইউসিসি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে আলোচনা হয়েছে, সংসদে আলোচনা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে, আর সাধারণ মানুষের মধ্যেও মতভেদ রয়েছে। হয়তো আগামী কয়েক বছরেও এই বিতর্ক চলবে, কারণ এটি শুধু একটা আইনের প্রশ্ন নয়, এটি এমন একটি প্রশ্ন যেখানে সমতা, স্বাধীনতা, সংস্কৃতি এবং সংবিধানের বিভিন্ন আদর্শ সব একসঙ্গে এসে দাঁড়ায়। সবশেষে একটাই প্রশ্ন রয়ে যায়, ইউসিসি কি সত্যি ভারতীয় সমাজকে আরও সমতার দিকে নিয়ে যেতে পারবে, নাকি বৈচিত্র্যের সঙ্গে সমতার ভারসাম্য খুঁজে পাওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ? সেই উত্তর হয়তো আজ কারো কাছে নেই, কিন্তু একটা বিষয় নিশ্চিত, যে সিদ্ধান্তই হোক তার প্রভাব শুধু আদালত বা রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না, তার প্রভাব পড়বে প্রতিটি পরিবারে, প্রতিটি সম্পর্কে এবং আগামী প্রজন্মের জীবনেও। তবে একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, কোনো আইন শুধু সংসদে পাশ হলেই সফল হয় না। একটি আইন তখনই সফল হয় যখন মানুষ সেই আইনকে বুঝতে পারে, বিশ্বাস করতে পারে এবং মনে করে এই আইন তার অধিকারকে রক্ষা করছে। তাই ইউসিসি নিয়ে মতভেদ থাকতেই পারে, কারো সমর্থন করার অধিকার আছে, আবার কারো বিরোধিতা করারও অধিকার আছে। গণতন্ত্রের সৌন্দর্য হলো মতের ভিন্নতা, কিন্তু সেই মত যেন তথ্যের ওপর দাঁড়ায়, গুজবের ওপর নয়, যুক্তির ওপর দাঁড়ায়, বিদ্বেষের ওপর নয়। চূড়ান্ত আইনি কাঠামো কী হবে, কী ধরনের বিধান থাকবে, কী ধরনের ব্যতিক্রম থাকবে, এসবই নির্ভর করবে আইন প্রণয়নের প্রক্রিয়া, জনমত, তারপর বিচারিক ব্যাখ্যা এবং গণতান্ত্রিক আলোচনার উপর। তাই আজকের ভিডিওর উদ্দেশ্য কাউকে সমর্থন করা নয়, আর কাউকে বিরোধিতা করাও নয়, মানে কারোর বিরোধিতা করাও নয়। আমার উদ্দেশ্য একটা জটিল বিষয়কে যতটা সম্ভব সহজ ভাষায় ইনফরমেশনের ভিত্তিতে তোমাদের সামনে তুলে ধরা। তোমার কাছে একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই, তোমার মতে ভারতের মতো বৈচিত্র্যময় দেশে সমতার জন্য একটা অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজন, নাকি বর্তমান ব্যক্তিগত আইনগুলোর মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করাই বেশি বাস্তবসম্মত পথ? নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত। আমি প্রীতম, আর তোমরা দেখছিলে উইংস অফ স্টোরিজ, শাহরুজান সিক্রেটস, ইটস র, রিয়েল অ্যান্ড রিলেটেবল। আজকের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে পারো, এবং উইংস অফ স্টোরিজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এবং আজকের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিও তোমার ডেফিনেটলি ভালো লাগবে, কারণ এখানে আমরা আলোচনা করেছিলাম আমাদের রিসেন্ট ডিম থেরাপি নিয়ে। আর এখানে তুমি ক্লিক করে দেখে নিতে পারো এই প্লেলিস্টের বাদবাকি ভিডিওসগুলো। তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে নয় এখানে, নয় এখানে। টাটা।